দারুচিনি দ্বীপ পুরো ব্যাপারটাই আমার কাছে ইউনিক। ভালোবাসা তো অথেন্টিক, ওইটা এআই দিয়ে কভার করা সম্ভব। বইটা পড়লে পরে যে আমার কোয়ালিটিটা আপনি নির্ধারণ করতে পারবেন। মানে এই জীবনের যে চরিত্রে আমি অভিনয় করছি সেটা আমি আসলে অভিনয় করছি না, আমি আসলে এটাকে ওন করছি। গ্ল্যামার ওয়ার্ল্ড নায়িকারা কেমন হয়, তারা কি খায়, কোথায় যায়, কার সাথে প্রেম করে, তাদের সংসার কেন টেকে না, মানে তাদের কাজের চেয়ে এগুলো নিয়ে আমাদের আগ্রহ অনেক বেশি। আসলে তাদের জীবন কেমন, আমরা স্ক্রিনে যেরকম দেখি তার বাইরে তারা কি চিন্তা করে, আসলে আমরা যেরকম দেখি মানুষটা সেরকম কিনা, সেগুলো আমরা জানার চেষ্টা করি টকিজে। আজকে যিনি আছেন তিনি আমার ভীষণ প্রিয় একজন মানুষ এবং আমাদের সবারই অনেক প্রিয় একজন মানুষ। তিনি হচ্ছেন জাকিয়া বাড়ি মমো, যাকে আমরা সবাই চিনি। আমরা আজকে ক্যামেরার পেছনের জাকিয়া বাড়ি মমো কেমন সেটা জানার চেষ্টা করব। ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। থ্যাংক ইউ। কি প্রশ্ন করব আপনাকে, আপনি আমার দিয়ে শুরু খুবই করব? প্রিয় মানুষ, ভীষণ প্রিয় মানুষ। Thank যখন you so সামনে much. থাকে তখন একটু মানুষ দ্বন্দ্বে পড়ে যায়। আমি আপনাকে প্রথম দেখেছি আপনার প্রথম কাজে, সেটা হচ্ছে দারুচিনি দ্বীপ, যেটা আমার ভীষণ প্রিয় একটা সিনেমা। প্রথম কাজেই ন্যাশনাল অ্যাওয়ার্ড, অভিজ্ঞতাটা কিরকম, কিভাবে পেলেন? শুটিং এর যদি ইউনিক কোনো অভিজ্ঞতা থাকে একটু ওই গল্পটা জানি। দারুচিনি দ্বীপ পুরো ব্যাপারটাই আমার কাছে ইউনিক, স্পেশাল। এখনো আছে, তারপরেও থাকবে, এরপরেও আরো অনেক কিছু অর্জন যদি আমি করেও ফেলি তারপরেও সেটা আমার জন্য আলাদাই থাকবে। কারণ এটা আমার প্রথম বড় পর্দায় কাজ করা। দ্বিতীয়ত এটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের গল্প উপন্যাস থেকে ফেভারিট একটা চরিত্র, জরি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। তারপর তকির আহমেদ ভাইয়ের মতো এমন একজন সিনিয়র ডিরেক্টরের সাথে কাজ করার সুযোগ হয়েছে। মানে লটস অফ মেমোরিজ টুগেদার আর কি। আমরা একসাথে, আমি বিন্দু, আমরা একসাথে কাজ করেছি। মোশাররফ ভাইয়ের প্রথম সিনেমা ছিল এটা। তো সব মিলে রিয়াজ ভাইয়ের সাথে কাজ করা, মানে এখানে আপনি কি বলবেন, সব কিছুর জায়গা থেকেই দারুচিনি দ্বীপটা আলাদা। আর এই যে এখন যেমন আপনি বললেন, এতদিন পরে, মানে দারুচিনি দ্বীপ 18 ইয়ার্স ক্রস করেছে অলরেডি। তো 18 বছর পরে এসেও যখন মানুষ এতটা ভালোবাসা দেয় দারুচিনি দ্বীপের কারণে আমাকে, সেটা এটা এটা ইটস নট নর্মাল, আর এটা এটা স্পেশাল, এটা এটা অবশ্যই ব্লেসিংস আমার জন্য। শুটিং এর একটু অভিজ্ঞতা জানি। প্রথম সিনেমা, এত বড় বড় আর্টিস্ট, ভয় লেগেছে কিনা, কিরকম অভিজ্ঞতা ছিল? অবশ্যই। আর লাক্সের অভিজ্ঞতাটা আপনার সিনেমায় কতটুকু হেল্প করেছে, গ্রুমিংটা? দারুচিনি দ্বীপে অভিনয় করার জন্য আমার পুরোটাই ভয় ছিল, কারণ আমি একদম নবিশ একজন আর্টিস্ট, তখন শিখছি, কেবল কিছুই মিডিয়া সম্পর্কে আমার ধারণা নেই, জানাশোনা নেই। তারপর এত সব লিজেন্ড মানুষজনের সান্নিধ্য, এটা খুব স্বাভাবিক ভয় পাওয়া। এবং এক্সপিরিয়েন্স বলবো কি, গোটা এক্সপিরিয়েন্সটাই এটা এটা গুজবাম হয় আমার এখনো। যখন প্রথম দারুচিনি দ্বীপের শুটিং এর সময় সেন্ট মার্টিন গিয়েছি, সেটা প্রায় আরো 18-19 বছর আগে। মানে ইট ওয়াজ ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ড্রিমি একটা ব্যাপার। হ্যাঁ, কখনো দারুচিনি দ্বীপে অভিনয় করব জরি চরিত্রে এটা ভাবিনি, কিন্তু লাক্সে পার্টিসিপেট করার কারণে ওই গ্রুমিংটা আস্তে আস্তে তৈরি হয়েছিল। ভেতরে ভেতরে স্বপ্নটা একটু একটু করে দানা বেঁধেছিল যে হয়তো বা দারুচিনি দ্বীপের অভিনয় করার সুযোগ হতে পারে যদি আমি কম্পিটিশনটা উইন করি। তো ওই গ্রুমিং সেশনটা নিয়েও আসলে একটা বিশাল আলোচনা করার সুযোগ আছে, কারণ ওখানে আমরা প্রায় 3.5-4 মাস একসাথে ছিলাম। এবং এখন অনেক তেমন মানুষগুলো আমাদের মাঝে বেঁচেও নেই যারা আমাদের দেশের সত্যিকার অর্থেই লিজেন্ড। ও ধরনের মানুষের সাথে আমাদের সরাসরি গ্রুমিং করার সুযোগ হয়েছিল। এটা আমি বলবো কি আমার জীবনের এটা গুড ফরচুন। এটা মানে চাইলেই যে হয় তেমন না, এটা গিফট ফ্রম আল্লাহ। তো সেই জায়গা থেকে যখন প্রথম আমি দারুচিনি দ্বীপে সেন্ট মার্টিনে কাজ করতে গিয়েছি এবং আমার চোখের সামনে সেন্ট মার্টিনের যে নীল রং, নীলা পানিটা আমি দেখে, আমার আমার এখনো মনে আছে, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। এটা অন্যরকম একটা অনুভূতি হয়েছিল তখন। এবং সবাই আসলে আমরা তখন অনেক ইনোসেন্ট ছিলাম, ভালোবাসা, প্রেম, বিশ্বাস এগুলো তখন অনেক টইটুম্বর ছিল। বয়সটাই সেরকম ছিল। সময়টা তেমন ছিল। বয়স আসলে আমি বলবো না, আমি বলবো সময়টা। এখন সময় পাল্টে গেছে বলে আমরা বিশ্বাস করতে পারি না, কিন্তু তখনও বিশ্বাস করার মতো সময় ছিল। আর তকির ভাইকে আমার শুরু থেকে খুব ভয় লাগতো, কারণ ওনার পার্সোনালিটির কারণে। উনি একজন
এমন জানাশোনা মানুষ, এত অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তকির আহমেদ, বিপাশা হায়াত, শ্রদ্ধেয় মিমি আপা, আফসানা মিমি আপা, এই মানুষগুলোকে না আমরা টেলিভিশনে, আমি অন্তত টেলিভিশনে দেখেছি। আমি তখন দর্শক ছিলাম, রাইট? আমার কাছে ওনারা কিন্তু নায়ক, নায়িকা এবং পর্দার সেই মানুষ, হ্যাঁ। বিশাল মানুষটা। তো ওনাদেরকে সামনাসামনি আমি যখন দেখলাম এবং আমি যখন সত্যিকার অর্থে ওনাদের সাথে কাজ করার সুযোগ পেলাম, এটা বিশ্বাস করতেও আমার সময় লেগেছিল যে ইজ ইট ট্রু। যে চরিত্রটা আপনি দারুচিনি দ্বীপে করেছেন, হুম। মানে তখন তো ওই আমাদের এখনকার সো কল ভাইরাল ট্রেন্ড ছিল না, বাট স্টিল আমরা কিন্তু সেটাকে মনে রাখছি। কিন্তু এখন ভাইরাল হওয়ার একটা ট্রেন্ড এসছে যে ভাইরাল হলে বোধহয় সেটাকে মনে রাখা হবে। তো এখন যদি এমন একটা চরিত্র আপনার কাছে আসে যে চরিত্রটা ওই দারুচিনি দ্বীপের মতো অত একটা ভাইরাল না, খুবই কাম, এই ধরনের একটা চরিত্র, আরেকটা চরিত্র খুবই ভাইব্রেন্ট ভাইরাল, কোনটা আপনি পিক করবেন? অবশ্যই যেটা লম্বা সময় ধরে মানুষের মনে ভালোবাসায় থাকবে, আমি সেটাই চুজ করব। ভাইরাল হওয়াটা জরুরি না? একদমই, আমার কাছে তো একদমই জরুরি না। ব্যাপারটাকে নেগেটিভলি বলছি না, কিন্তু এটার স্থায়িত্ব এত এত ক্ষণস্থায়ী, মানুষের মনে এত কম সময় ধরে থাকে। আজকে ভাইরাল, পরশুদিন আবার অন্য কিছু ভাইরাল, সে আবার নাই। মানে ব্যাপারটাকে আমি এভাবে দেখি, ধরেন সিঁড়িতে উঠলাম আমি 10 তলা উঠলাম, 10 তলা উঠে জিরালাম, আমি চিন্তা করলাম 20 তলা উঠতে চাই, আবার একটা প্রিপারেশন নিলাম, 20 তলায় উঠলাম, আবার চিন্তা করলাম না 25 তলায় উঠি, আবার একটু প্রিপারেশন নিলাম, রাইট? এই যে সিঁড়িতে ওঠার, যে ধাপে ধাপে ওঠার যে জার্নি, এবং এটার যে আসলে কি বলবো, প্রত্যেকটা নিউটনের 3rd ল, সব ক্রিয়ারই সমান এবং বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে। তো আপনি যখন সিঁড়িতে আস্তে আস্তে করে উঠবেন, নারিশ করতে করতে উঠবেন, শিখতে শিখতে উঠবেন, সেটার যে গুরুত্ব তৈরি হবে, লিফটে যখন উঠে যাবেন আপনার গায়ে লাগবে না, ঘাম ঝরবে না। কিন্তু আমাদের উঠে ইন্ডাস্ট্রিতে গেলেন কি আবার নেমেও গেলেন খুব ইজিলি। অভিজ্ঞতাকে সেই ইম্পর্টেন্সটা দেয়া হয়? দেয়া হয় না, যারা যায় না তারা লুজার। আর যারা অভিজ্ঞতাকে দাম দেয় বা অভিজ্ঞতার মূল্যায়ন করে, দিন শেষে সেটার রেজাল্ট ওনারা পান। আমি দুপক্ষকেই খুব কাছাকাছি থেকে দেখেছি। যারা অভিজ্ঞতাকে একদমই আসলে মাটির সাথে মিশে, অভিজ্ঞতা বয়স হয়ে গেছে এই টাইপের ট্রিট করে যারা, তো তারাও ওইভাবেই ট্রিটেড হয়, কিংবা তাদের কাজও ওইভাবেই ট্রিটেড হয়। আর যারা অভিজ্ঞতাকে সৌন্দর্য হিসেবে দেখে, অভিজ্ঞতাকে মনে করেন যে এটা তার জন্য, কাজের জন্য, দিন শেষে সে অভিজ্ঞতা ভ্যালু অ্যাড করবে, সেই নির্মাতা বা সেই মানুষটার জীবনে ওই অভিজ্ঞতার পজিটিভ ইম্প্যাক্টটাও উনি পেয়ে যান। আমরা বেশিরভাগ চলচ্চিত্রগুলো একটা পুরুষের পার্সপেক্টিভ থেকে গল্প দেখি, কারণ আমাদের নারী স্ক্রিপ্ট রাইটার অনেক কম। মানে আমাদের গল্পে নারী চরিত্রদেরকে দের সাথে কি ইনজাস্টিস করা হয়? কিন্তু আপনার দারুচিনি দ্বীপ যদি দেখি বা অন্য চরিত্রের দিকে দেখি, তাহলে তো এক্সেপশন নিয়ে তো আমরা কি কথা বলবো, এক্সেপশন থাকবেই। কিন্তু এটার আরো, আমি কি বলবো, কথা বললে একটার সাথে অনেক লম্বা হিস্ট্রি ঘুরতে থাকে। সেটা হচ্ছে এই যে এই ভারতবর্ষ দেখে, তো গোটা ভারতবর্ষের যে ট্রেন্ডটা, সেটা হচ্ছে মেল ডোমিনেটেড। সোসাইটি বলেন, ঘর বলেন, ব্যাংক বলেন, অফিস বলেন, কিংবা ইন্ডাস্ট্রি, সবই হচ্ছে মেল ডোমিনেটেড। হ্যাঁ, পুরুষ হয়তোবা বুঝে ফেলেছে অনেক আগেই যে নারীরা অনেক ক্রিয়েটিভ, নারীরা অনেক পাওয়ারফুল, সেজন্যই পুরুষরা নারীদেরকে দাবিয়ে রাখতে চায়। কিন্তু নারীরা কেন নিজেদের জন্য স্ট্যান্ড নেয় না? তারা কেন স্ক্রিপ্ট লিখছে না, গল্প লিখছে না, আসে না কেন, কাজ করছে না কেন? স্পেস তো আপনাকে পেতে হবে, আর আপনি যে স্পেসটা পাচ্ছেন সেটাকে কাজে লাগানোর চাইতে অনেক বেশি মিসইউজড হতে হচ্ছে, সেটাও তো রিয়ালিটি। আপনি রিয়ালিটিটাকে তো আসলে কি বলবো, হাইপোথেটিক্যালি পাশ কাটিয়ে যেতে পারেন না। ইউ হ্যাভ টু মিট দ্য রিয়েলিটি ফার্স্ট। আপনার ড্রিম যেটাই থাকুক না কেন, সেটাকে রিয়ালিটির সাথে অ্যাডজাস্ট করতে হবে, এটা রিয়ালিটির সাথে কোনোভাবেই যায় না। তো ব্যাপারটা অনেক কিছুর সাথে আসলে জড়িত। আর মেয়েদের ক্যারেক্টারও মেল গেজ থেকে দেখা হয়, সেটাই। হ্যাঁ, তো একজন পুরুষের দৃষ্টিভঙ্গি থেকে তার প্রেমিকা কেমন হবে, তার বউ কেমন হবে, তার নায়িকা কেমন হবে, কিংবা তার বউয়ের বাইরের বিশেষ সম্পর্কের প্রেমিকা কেমন হবে, সেগুলো একেবারেই তার দৃষ্টিকোণ থেকে তৈরি হয়। আপনি একই সাথে থিয়েটার, কমার্শিয়াল, ওটিটি, 3টা জায়গাতেই কাজ করেছেন। ছোট পর্দায় করেছেন, নাটক করেছেন, টেলিফিল্ম করেছেন, সবকিছু করেছেন। 3টার মধ্যে কোন জায়গায় কাজ করতে আপনি বেশি পছন্দ করেন, কেন? আমি নাটকের প্রতি ভীষণ কৃতজ্ঞ। আমাদের দেশের যে নাটক, ফিকশন যেটা
1 ঘন্টার নাটক বা টেলিফিল্ম, আমি ভীষণ কৃতজ্ঞ। কারণ আজকে এই যে এত বড় কথা বলছি, এগুলোর শুরুটা আমাকে তৈরি করে দিয়েছে নাটক। আমি অনেকগুলো মানুষের নাম এই মুহূর্তে বলতে চাই, বলতে গেলে লিস্ট অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আমাদের দেশের প্রয়াত উনি সৈয়দ মুস্তফা কামাল সৈয়দ আঙ্কেল এনটিভির দায়িত্বে ছিলেন, উনি আমাকে ভীষণ ইন্সপায়ার করেছেন অভিনয়ের ক্ষেত্রে, এবং আমি নাটকই করেছি। এবং নাটক দেখে এখনো পর্যন্ত মানুষ আমাকে এত ভালোবাসা দেয়, দেশের বাইরে বিশেষ করে যখন যাই, ওনারা তো আসলে দেশকে মিস করেন, তখন বসে বসে ইউটিউবে নাটক দেখেন, এবং ওই ভালোবাসা আমি ওনাদের কাছ থেকে পাই। আমি কৃতজ্ঞ, আমি নাটকের প্রতি কৃতজ্ঞ, কিন্তু আমি চাই যে অবশ্যই সিনেমার মতো বড় পর্দায় আমার নিজের অভিনয়কে আরো এক্সপ্লোর করার, সেটার সুযোগ, ভালো সুযোগ আসবে বলে আমি আশা রাখছি। বই পড়া হয়? বই পড়া অভ্যাস আছে কি? হ্যাঁ, আমার পড়তে হয়, কিছু করার নেই, বাধ্যতামূলক টাইপের অবস্থা। মন বসে না পড়ার টেবিলে, তবুও পড়তে হয়। অভিনেত্রীদের জীবন নিয়ে আমাদের অনেক আগ্রহ আছে, সেই সব জায়গায় একটু আসি যে আমাদের একটা ধারণাই আছে যে নায়িকাদের সংসার টেকে না। কেন টেকে না মামা, আপু একটু বলেন তো। নায়িকাদের নিয়ে অনেক বেশি কথা হয়, সেজন্য আমরা নায়িকাদের খবরগুলো জানি। আজকাল চারপাশে তাকিয়ে দেখেন, পাশের বাসার ভাবির সংসারও টিকছে না। হ্যাঁ, সেটা সরি টু সে, মানে আমাদের খোঁজ নিলে দেখব। হ্যাঁ, এটা ওনারা যেহেতু ক্যামেরার সামনে কাজ করেন না, বা ওনাদেরকে নিয়ে যেহেতু দর্শকের ওই আগ্রহটা নেই, সেহেতু আমরা সাধারণ মানুষের এই ধরনের ব্যক্তিগত অ্যাফেয়ার্স গুলা, ব্যক্তিগত ইনসিডেন্ট গুলা নিয়ে আমরা আগ্রহ রাখি না, আমরা জানি না। কিন্তু আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি, তাদেরকে নিয়ে যেহেতু দর্শকের আগ্রহ আছে, তাই আমাদেরকে এই ধরনের কথাগুলো বেশি শুনতে হয়, এইগুলা নিয়ে বেশি চর্চা হয়। তো এগুলো আসলে পার্ট অফ সোসাইটি। এখনকার যে সোসাইটি, আপনি চারপাশে একটু তাকিয়ে দেখেন, আপনি তো মিডিয়াতে কাজ করছেন, তাই না? আপনার এমন অনেক বন্ধু আছে যারা মিডিয়াতে কাজ করছে না, কিন্তু তাদের জীবনে কি দ্বিতীয়বার বিয়ের ঘটনা নেই, একাধিক বিয়ের ঘটনা নেই? তাদের জীবনে কি সাংসারিক জীবনের অশান্তির ঘটনা নেই? প্রচুর আছে, কিন্তু ওগুলো আমরা ফোকাস করার কোনো কারণ নেই, কারণ ওটাতে আমার কোনো লাভ হচ্ছে না ওটা ফোকাস করে। এটা সোসাইটির এখনকার যে অস্থিরতা, মানে আমি যেটা তখন বলছিলাম যে আগের সময়ের যে বিশ্বাসটা এখন নষ্ট হয়ে গেছে। মানুষের প্রতি মানুষের আস্থা, বিশ্বাসটা আসলে বেশি নষ্ট হয়েছে। আমি জানি না, নানা কারণেই হয়েছে, এটা নানা অ্যাঙ্গেল থাকতে পারে, নানা যুক্তি তর্ক হতে পারে এটা নিয়ে, কিন্তু নষ্ট হয়েছে। এই যে বিশ্বাস নষ্ট হওয়া, আস্থাহীনতা হওয়াটা সোসাইটির শুধু ফ্যামিলি বা কনজুগাল লাইফে এফেক্ট ফেলেনি, প্রফেশনাল লাইফেও অনেক এফেক্ট ফেলেছে। এটা আমাদেরকে এই যে বিশ্বাসহীনতার এই কষ্ট নিয়ে থাকতে হচ্ছে, এটা সুখকর না। সোসাইটি ভালো হওয়ার পথে আগানোর কথা, কিন্তু এই কিছু জিনিসপত্র যেন আমাদেরকে পেছায়। অনেকটা সময় এই জগতে কাজ করার পরে এখন যদি আপনাকে জিজ্ঞেস করি যে জাকিয়া বারী মমকে একজন সফল অভিনেত্রী কিনা, আপনি কি উত্তর দেবেন? সফলতার সংজ্ঞাটা আপনার কাছে কেমন? সফলতার সংজ্ঞা হচ্ছে মানুষ আমাকে কিভাবে দেখছে, ভালোবাসছে, আমার বাবা মা, আমার সন্তানের সাথে আমার সম্পর্কটা কেমন, আমি ঘুমাতে যাওয়ার আগে আমার কোনো চাপ কাজ করছে কিনা, কিংবা আমি আরামে ঘুমাতে পারছি কিনা, আমার কাছে সফলতার সংজ্ঞাটা তাই। প্রফেশন যেটাই হোক, সফলতার সম্পর্ক নেই। টাকা বাস্তবতা, কিন্তু টাকাই সব না। অ্যাস্থেটিক নিয়ে আলোচনা হচ্ছে ইদানিং, সার্জারি করায় নায়িকারা, সার্জারি করিয়ে সুন্দর হয় বা কিছু। আপনি এতদিন ধরে কাজ করছেন, জুনিয়রদেরকে দেখেছেন, সিনিয়রদেরকে দেখেছেন, আপনি কখনো অ্যাস্থেটিক করিয়েছেন কিনা, নিজেকে প্রয়োজন হয়েছে কিনা? চুলটাও ঠিকমতো ব্রাশ করতে পারলাম না, জানি না। আমার কাছে এই যে গ্ল্যামার ব্যাপারটা, মানুষের তো সবই তো আসলে পারসেপশন। আমার কাছে গ্ল্যামারটা খুব বেশি অন্তর্গত, হাউ ইউ আর থিঙ্কিং। আপনি নিজের রেসপেক্টটা কিভাবে তৈরি করছেন, অন্যকে কিভাবে রেসপেক্ট করছেন, আপনার এডুকেশন মানে কোয়ালিটিটা কি। মানে আমি বলছি না যে আপনাকে পিএইচডি পাস করতে হবে, 4টা মাস্টার্স করতে হবে, মানে ডিগ্রিগত এডুকেশনের কথা বলছি না। আপনার জীবনের থেকে শেখা যেই শিক্ষা, সেই শিক্ষায় আপনি কতটুকু শিক্ষিত, সেটা আপনার গ্ল্যামার। এটা আপনি যে প্রফেশনে এখন কাজ করেন না কেন, আপনি ব্যাংকে জব করতে পারেন, কোনো অসুবিধা নেই, ইউ ক্যান বি গ্ল্যামারাস। মামা আপু, আপনি জাহাঙ্গীরনগর থিয়েটার ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন, এবং ওখানে যারাই পড়াশোনা করেছে তাদের জীবনে আমরা সেলিম আল দীনের একটা প্রভাব দেখতে পাই। আপনার জীবনে ওই জায়গাটা কেমন, বা মঞ্চের অভিজ্ঞতাগুলো কেমন ছিল? আল্লাহ আমাকে বিশেষভাবে ভালোবাসেন,
আমি জি। কৃতজ্ঞ। জি। আমি আচার্য সেলিম আল দীনের সরাসরি ক্লাস করার সুযোগ পেয়েছি। জি। উনি খুব ক্ষণজন্মা মানুষ, এত প্রতিভাবান মানুষ, উনি এত আসলেই ক্ষণজন্মা। উনি অনেক জি। তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। হুম। কিন্তু উনি যে ক্ষেত্র তৈরি করে দিয়ে গেছেন, যেখানে আসলে গবেষণা করা সম্ভব, যেখানে ছাত্র তৈরি হওয়া সম্ভব, যেখানে শিল্পী তৈরি হওয়া সম্ভব, এবং সেটা হচ্ছে, সেটা একটা বিশাল ঘটনা। হ্যাঁ, এটা ঢাকা ইউনিভার্সিটির আগেই আমাদের জি, ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগরে থেকে ড্রামা অ্যান্ড থাকে। ড্রামাটিক্স ডিপার্টমেন্ট জি। শুরু হয়েছে। তো একজন সেলিম আল দীনকে এই মুহূর্তে বাংলাদেশে খুব কম মানুষ চেনে। এটা সবচাইতে দুঃখের জায়গা। হুম। জি। ওনার যে ক্রিয়েটিভিটি, ওনার জি। যে লেখার, মানে আমার আমার পক্ষে আসলে এটা অধ্যত্ত ওনাকে নিয়ে কিছু বলা। জি। আমি আমি সারা জীবন ওনার ছাত্র থাকতে চাই। যে লেখাগুলো আমরা পেয়েছি আর যে জি। পাবো না, এই দুঃখটা আমার কাজ করে। ওই লেখাগুলো আমি আবার বারবার পড়তে চাই। ওনার ওনার সেই যে একজন লেখকের বা একজন এই গবেষকের, এই যে একজন ক্রিয়েটর, হি ইজ এ ক্রিয়েটর, এই জি। যে ডুব দেয়া একটা জগতের ভেতরে, এই জগতে আমি আবারও ডুব দিতে চাই, বারবার করে পড়তে চাই তার লেখাগুলো। পড়তে চান, মঞ্চে কি অভিনয় আর করতে চান? মঞ্চে অভিনয় করার ইচ্ছে আছে? মঞ্চে অভিনয় করার রিয়ালিটি এই মুহূর্তে আমার নেই। জি। কখনো যদি রেপার্টরি করার সুযোগ হয় জি। তাহলে হয়তো করব, বাট এখনই এরকম কোনো পরিকল্পনা নেই। আর জাহাঙ্গীরনগর থেকে যেহেতু পাশ করে বেরিয়ে গেছি, জি। তো এখন আর ফার্স্ট ইয়ারে গিয়ে আবার যদি ভর্তি হই তাহলে হয়তো সম্ভব হবে। জি। এআই কি অভিনেত্রীদেরকে রিপ্লেস করবে বলে আই আপনার ডোন্ট মনে থিংক সো। হয়? এটা নিয়ে নো। কথা হচ্ছে। অনেকগুলো সিনেমাও তৈরি হয়েছে এআই হোক, চরিত্র দিয়ে। যা ট্রেন্ডিং চলছে তার প্রতি এক ধরনের মোহ তৈরি হবে। এটা জি। রবীন্দ্রনাথ অনেক আগে বলে গেছেন, ফ্যাশন আর স্টাইলের যে তফাৎ। হ্যাঁ, ফ্যাশন চলবে এটা সময়ের সাথে, কিন্তু স্টাইলটা খুব ব্যক্তিগত। এটা আপনি কি, জি। সেটাকে রিফ্লেক্ট করবে হচ্ছে স্টাইল। তো এগুলারই নানা ফরম্যাটে হয়তো এভাবে আসছে। এআই মানুষই চালাচ্ছে। আমার জি। মনে হয় না মানুষের যে ক্রিয়েটিভিটি, মানুষের যে ইমাজিনেশন লেভেল, জি। ওটা এআই ক্রস করতে পারবে কখনো। অথেন্টিসিটি, ধরেন আপনি যে ভালোবাসছেন আপনার আপনজনকে, জি। সেখানে এআই দিয়ে নিশ্চয়ই ভালোবাসছেন না। না, এআই দিয়ে পারছি না। ছবি তুলছেন, জি। ফেসবুকে পোস্ট করছেন, জি। কিন্তু ভালোবাসা তো অথেন্টিক, যেটা জি। জেনুইন, ওইটা এআই দিয়ে কভার করা সম্ভব না। কি, কি করলে একজন যদি ভালো অভিনেত্রী হতে চায়, সে ভালো অভিনেত্রী হতে পারবে? কি চাইতে করতে হবে, হবে? চাইতে হবে। চায় তো অনেকেই চায়। চাওয়ার মতো চাইতে হবে। খুঁজিলে আল্লাহও মিলে। খোঁজের মতো খোঁজ হলে। আপনারা পর্দায় অভিনয় করছেন, অভিনেত্রী, অভিনেতারা আমাদেরকে বিভিন্ন চরিত্রে আমরা সবসময় তাদেরকে দেখি। কিন্তু আমার মনে হয় যে আমরা আসলে আমাদের রিয়াল লাইফে সবসময় কোনো একটা চরিত্রে অভিনয় করি। যাকে এবারে মমর ওই চরিত্রটা কি, কেমন? আল্লাহ তাআলার এই দুনিয়াতে আমরা সবাই আসলে তার স্ক্রিপ্টের ক্যারেক্টার। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, নাটক সিনেমার স্ক্রিপ্টটা যেমন পুরোটা আমার হাতে থাকে, আমি জানি এন্ডটা কি, জি। এই স্ক্রিপ্টের এন্ড আমি জানি না। জি। সো আমার অলওয়েজ এই যে, মানে এই জীবনের যে চরিত্রে আমি অভিনয় করছি, জি। সেটা আমি আসলে অভিনয় করছি না, আমি আসলে এটাকে ওন করছি। আমি প্রতি মুহূর্তে কৃতজ্ঞ থাকার চেষ্টা করি। আম, যে কোনো ভুল থেকে আমি চেষ্টা করি শিক্ষা নেয়ার, ভুল তো হবেই, ভুল থেকে আমি চেষ্টা করি শিক্ষা নেয়ার। আমি চেষ্টা করি ভ্যালুসকে ইম্পর্টেন্স দেওয়ার, আমার ফ্যামিলি আমার সবার আগে, সেটাকে আমি গুরুত্বপূর্ণ জায়গায় রেখে আমি আমার কাজটুকু করতে চাই। আমার জবানের দাম আছে, আমি বলবো যে আমি করব, আর আমি মারা না যাওয়ার আগ পর্যন্ত সেটা আমি নিশ্চয়ই করব ইনশাল্লাহ। সেটা খুব সিম্পল একটা কিছু হতে পারে, হয়তো আপনার সাথে আমি বলেছি যে কালকে বিকেলে আমরা চা খাবো। জি। আমি অবশ্যই অবশ্যই আপনার সাথে চা খাওয়ার জন্য আমি মানে অনেক রকম ব্যারিয়ার থাকতে পারে, দুর্যোগ আসতে পারে, রাস্তায় জ্যাম হতে পারে, কিন্তু আমি পৌঁছাবো যদি মারা না যাই। সো আমার কাছে কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং একটা মানুষকে আমি এভাবেই বিচার করি যে তার কমিটমেন্টটা সে আসলে কতটুকু জেনুইনলি মিট করছে। আর আমার সহজভাবে সত্য কথাটা বলতে ভালো লাগে। যাদের শুনতে ভালো লাগে না তাদের প্রতি আমার ধন্যবাদ থাকলো, আহ, আর যাদের শুনতে ভালো লাগে তাদের প্রতি ভালোবাসা থাকলো। অসংখ্য ধন্যবাদ মমা আপু। আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। মমা আপুকে আপনারা অনেকেই অনেক জায়গায় অনেকভাবে জানার চেষ্টা করেছেন। আমরা একটু পর্দার পেছনের মানুষটাকে জানার চেষ্টা করলাম। পরবর্তী কোনো টকিজে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আপুর কাছ থেকে আমরা জেনে আজকে শেষ করব যে যারা নতুন অভিনেত্রী হতে চান তাদের জন্য আপুর কি সাজেশন থাকছে?
আমাদের সময় বারবার বলছি মনে হচ্ছে যেন আমার বয়স 60, ব্যাপারটা ওরকম না। না, টেকনোলজির কারণে এই যে গত 10 বছর 15 বছরই অনেক বেশি র্যাপিড চেঞ্জটা অনেক হয়েছে, মানে জি। ইটস কুইক চেঞ্জ। তো সেই জন্য একটুখানি এভাবে বলতে হচ্ছে। আমি যখন শুরু করেছি তখন আমি যেহেতু ড্রামাটিক্স ডিপার্টমেন্টে পড়েছি, আমরা কিন্তু রিয়েল বইও পড়তে পারিনি, কারণ এক্সপেন্সিভ বই, বিদেশি বই পাওয়া যায় না। আমরা এই যে আজিজ মার্কেট থেকে, এখন তো আজিজ মার্কেটে সব হচ্ছে জামার দোকান হয়ে গেছে, জি, বইয়ের দোকান আর নাই, নেই। জি। তো ঠিক আছে, জামাও প্রয়োজন, কিন্তু বইটা আগে বইটাও লাগবে। প্রয়োজন। বইটাই আগে লাগবে, তারপরে জামাটা। মানে ইনফ্যাক্ট বইটা পড়লে পরে জামার কোয়ালিটিটা আপনি নির্ধারণ বোঝা করতে যায়, পারবেন। জি। তো তখন আমরা আজিজ মার্কেটের ফটোকপি বই পড়তাম, জি। বড় ভাইয়ের থেকে বই এনে পিডিএফ প্রিন্ট ফটোকপি করে। করাতাম, হ্যাঁ, হ্যাঁ। মানে ওই সময় তো এত পিডিএফ টিডিএফ এত অ্যাভেলেবিলিটি ছিল না জি। হাতের কাছে, অনেক কষ্ট করে জোগাড় করতে হতো। এখন আসলে খুব সহজ, খুব সহজ। আমি এই কারণে বলছি, এখন বড় বড় ডিরেক্টর, বড় বড় আর্টিস্টের ওয়ার্ল্ড ওয়াইড, নট অনলি বাংলাদেশ, জি, বিভিন্ন দেশের স্পেশালিস্টদের মাস্টার ক্লাস পাওয়া যায়, জি। রাইট? অনলাইনে আপনি জামাও যেমন কিনতে পারেন, অনলাইনে কিন্তু আপনি মাস্টার ক্লাসও ক্লাসও পারচেস করতে পারেন। জি। তো কেউ যদি আসলে চায় যে আমি স্টানিস্লাভস্কির একটা কোর্সের মাস্টার ক্লাস করব, জি। সেটা সম্ভব। জি। তো এ ধরনের আরো অনেক কিছু সম্ভব, যেগুলো আমাদের সময় অ্যাভেলেবল ছিল না। জি। তো এইগুলো করতে পারেন, মাস্টার ক্লাস করতে পারেন। করলে পরে ওনার গ্রুপ মানুষ যত জানবে তত ঋদ্ধ হবে, এবং তখন সে আসলে অ্যাপ্লাই করার যে সুযোগটা তৈরি হতে পারবে। জি। কেউ যদি নাই জানে তাহলে তো অ্যাপ্লাই করতে আসলে বেচারা পারবে না। এবং নতুনদেরকে আমি বলবো যে দে আর ওয়ান্ডারফুল, ওরা এত দারুণ দারুণ সব কাজ করছে, এবং সামটাইমস আমি ওদেরকে দিয়ে অনেক ইন্সপায়ার্ড হই। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. Nice to talk with you. থ্যাংক ইউ।